আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সা বনাম ইন্টার মিলানের মধ্যকার শ্বাসরুদ্ধকর একটা চ্যাম্পিয়ন্স লিগের ক্লাসিক ম্যাচ আমরা দেখলাম এবং আমার কাছে মনে হয় শেষ হাসিটা শেষ পর্যন্ত ইন্টারের কাছেই যাবে। এবং আমরা ম্যাচ প্রিভিউ ভিডিওতে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। একেবারে মনোযোগ দিয়ে যারা দেখেছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটা সাথে কানেক্ট করতে পারবেন যে অনেক কিছুই কিন্তু এখানে মিলে গিয়েছে। প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, ইন্টার মিলান এই ম্যাচটাতে নিজেদের পায়ে বল রেখে অনেক বেশি করে আক্রমণাত্মক ফুটবল খেলবে, অনেক চান্সেস নেবে, ব্যাপারটা এমন নয়, বরঞ্চ কাউন্টার অ্যাটাকে বারবার করে বার্সার হাইলাইন ডিফেন্সের একটা সুবিধা নেওয়ার চেষ্টা করবে এবং একই সঙ্গে বার্সেলোনার যে একটা সেট পিসে দুর্বলতা আছে, বলটা বাতাসে আসলে ডিফেন্ডারদের যে একটা উইকনেস আছে সেটা কাজে লাগাতে চাইবে, সেটাই তারা কিন্তু করেছে। 72% সময় বলটা বার্সার পজিশনে ছিল। বার্সা 19টা শট অ্যাটেম্প্ট করেছে, সে জায়গা থেকে 9টা শট অন টার্গেট থেকেছে। অন্যদিকে মাত্র 28% পজিশনে বল রেখে মাত্র 7টা শট, এবং সে 7টা শটের মধ্যে 3টা শট অন টার্গেটে রেখে একেবারে সমান ইন্টার মিলান কিন্তু স্কোর লাইনটা রেখেছে। এবং আমার কাছে মনে হয় মিলান এই জায়গা থেকে সবচেয়ে বেটার যে জিনিসটা করেছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস গেইন করা। নিজেদের ঘরের মাঠে সান সিরোতে বার্সার সামনে তারাই কিন্তু ফেভারিট থাকবে। ম্যাচ প্রিভিউ ভিডিওতে আমরা এই জিনিসটাও আলোচনা করেছি যে ইন্টার মিলানের কাছে যে মিডফিল্ড লাইন আছে, বিশেষ করে দুই সাইডে দুই উইং ব্যাক হিসেবে যারা খেলবেন তারা সবচেয়ে ক্রুশাল রোল প্লে করতে পারেন। এই ম্যাচে একজন উইং ব্যাক ড্যাঞ্জেল ডামফ্রিস, তিনি কিনা জোড়া গোল করলেন, একটা অ্যাসিস্ট করলেন, 3টা গোলে কন্ট্রিবিউশন রাখলেন, তিনি একাই কিন্তু এখানে পুরো ম্যাচের গতিপথটা অনেকটা ইন্টারের পক্ষে এনে দিয়েছেন। এবং এই জায়গা থেকে আরও একবার এই জিনিসটা প্রমাণিত হলো, ইন্টার মিলানের এই সেট আপটাতে মিডফিল্ডে একটা ওভারলোড থাকে এবং ফুল ব্যাক এর বিপরীতে তারা দুই সাইডে যে উইং ব্যাক ব্যবহার করে দিন শেষে সেটাই সবচেয়ে কাজে আসে। অন্যদিকে বার্সার ভিউ পয়েন্ট থেকে বার্সা একটা সময় যেভাবে ডিজাস্টারাস একটা ডিফেন্সিভ সিচুয়েশনে ছিল সেখান থেকে যে বারবার কামব্যাক করেছে, লামিন ইয়ামালের একটা অসাধারণ চোখ ধাঁধানো পারফরমেন্স, এর পাশাপাশি রাফিনার বড় বড় মতো শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া এই অ্যাটিটিউড, এটার মাধ্যমে বার্সা ফিক্সারটাতে এখনও থাকলো। যদিও আমার কাছে মনে হয় ইন্টার তাদের ঘরের মাঠে ফেভারিট হিসেবে শুরু করবে, তবে বার্সা যে একেবারে ছেড়ে কথা বলে না, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে, অন্তত সেই জিনিসটা দেখা গিয়েছে। যদিও আমার কাছে মনে হয় ডিফেন্সিভলি বার্সার এর থেকে ফার বেটার পারফরমেন্স করা উচিত ছিল। জুলস কুন্ডে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন ইনজুরি সংক্রান্ত একটা ইস্যুর কারণে, এটাও একটা বড় কনসার্ন থাকবে। ফুল ব্যাক পজিশনে, রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে বার্সা ওভারঅল ভুগছে। এখানে কিন্তু মার্টিনের পারফরমেন্সটাও খুব একটা বেশি আশাব্যঞ্জক ছিল না। একেবারে শুরু থেকে যদি শুরু করি, ড্যাঞ্জেল ডামফ্রিসের একটা ক্রস থেকে থুরাম যে গোলটা করেছেন একেবারে প্রথম মিনিটে, মাত্র খেলাটা সেট হয়েছে, এখানে ডিফেন্সিভলি খুব একটা বেশি আসলে দোষ দেওয়া যায় না। তার অসাধারণ একটা ফ্লিক, রীতিমতো চোখ ধাঁধানো একটা ফ্লিক, যেভাবে প্রথম গোলটার ক্ষেত্রে এই থুরাম সকলকে বোকা বানিয়েছেন, পুরো কৃতিত্ব আমি এখানে তাকে দিতে চাই, এটা অ্যাকনলেজ করতে চাই। তবে তারপরে বার্সার খেলাটা যখন আস্তে আস্তে গোছানো একটা ভাবে আসবে, ওই সময়টাতে ডামফ্রিজ গোল করলেন 21তম মিনিটের সময়, এবং এখানে বার্সা পুরো ডিফেন্স লাইনটা যে তাকে আটকাতে পারলো না। ডিবক্সের মধ্যে প্লেয়ারকে মার্কিং করা জায়গা থেকে বার্সার ডিফেন্ডাররা যে একটু পেছনের দিকে থাকেন এবং প্রতিপক্ষ যে এভাবে অ্যাক্রোব্যাটিক দুর্দান্ত একটা ভলি নেওয়ার সুযোগ পায়, এটাও কিন্তু একটা চোখ ধাঁধানো গোল ছিল। তবে বার্সার ডিফেন্ডারদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, তারা কিন্তু ডিবক্সের এত ৮-৬ জায়গায় এটা অ্যালাউ করেছে। অন্যদিকে আপনি যদি ইন্টার মিলানের ডিফেন্সিভ লাইনটা দেখেন, হয়তোবা এই জিনিসটা বাইরে থেকে দেখলে বোঝা যাবে না, কারণ তারাও 3টা গোল কনসিড করেছে, তবে তারা ডিবক্সের মধ্যে লামিন ইয়ামালদেরকে খুব একটা বেশি স্পেসই দেয়নি। আরেকটু স্পেস পেলে ইয়ামালরা, রাফিনারা কিন্তু আরও বেশি করে ভয়ানক হতে পারতেন। এটা বার্সা ডিফেন্সের সাথে ইন্টারের ডিফেন্সের একটা স্পষ্ট পার্থক্য, যে লেভেলের আক্রমণ আসলে এই জায়গা থেকে ইয়ামাল রাফিনারা করেছেন, এটা যদি বার্সা ডিফেন্সের বিপক্ষে হতো তাহলে বার্সার এই ডিফেন্সটা 5টা-6টা গোলও কিন্তু কনসিড করতে পারতো। ইন্টারের ডিফেন্স বলেই খুব একটা বেশি ডিবক্সের মুভমেন্টগুলো কাজে আসেনি। আচ্ছা, যাই হোক, লামিন ইয়ামাল 24তম মিনিটের সময় একটা ক্লাসিক্যাল মোমেন্ট, এবং ইয়ামাল যে আসলে কতটা বড় ট্যালেন্ট সেটা দেখালেন। ডিবক্সের মধ্যে নিজে একা ফাইট করলেন, একাধিকবার ড্রিবল অ্যাটেম্প্ট করলেন, এবং সেখান থেকে খুবই পারফেক্ট একটা কার্লারের মাধ্যমে পোস্টটা খুঁজে পেলেন এবং বার্সাকে খেলায় ফেরালেন। বার্সা তারপরে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে এবং 38তম মিনিটের সময় পেদ্রির ক্রস থেকে রাফিনার একটা অ্যাসিস্ট এবং সেখান থেকে ফেরান তোরেসের একেবারে পারফেক্ট নাম্বার 9 মুভমেন্টের মাধ্যমে গোল করা। এবং ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে বার্সা এখনও সেকেন্ড হাফে আরও একটা বা দুটো গোল টার্গেট করতে পারে, এবং এখান থেকে 1-0 বা 2-0 এমন একটা ব্যবধান যদি শেষ পর্যন্ত তৈরি করতে পারে, বার্সার জন্য সেকেন্ড লেগের চান্সেসটা আরও অনেক বেশি করে ওপেন হয়ে যাবে। তবে ইন্টারের জন্য ব্যাপারটা সিম্পল কিন্তু এফেক্টিভ ছিল। ইন্টার খুব ভালো করে জানে যে বার্সেলোনার সেট পিসে, অর্থাৎ বলটা বাতাসে আসলে ডিফেন্ডাররা খুব একটা বেশি কার্যকর হতে পারেন না। তাই একটা সেট পিস থেকে যখন বল আসলো, ড্যাঞ্জেল ডামফ্রিজ সেখান থেকে পারফেক্ট একটা হেডারের মাধ্যমে গোল করলেন, একেবারে আনমার্কড আরও একটা সিচুয়েশন তৈরি করলেন এবং সেই জায়গা থেকে স্কোর লাইনটা 3-2 করলেন। তারপর সে রাফিনার ম্যাজিক্যাল মোমেন্ট, ডিবক্সের বাইরে থেকে একেবারে ফার্স্ট টাচে দুর্দান্ত একটা শট,
এটা শেষ পর্যন্ত ইয়ান সোমেরের গায়ে লেগে যেহেতু ঢোকে পোস্টে, সেহেতু একটা ওন গোল হিসেবে কনসিডার হয়েছে। যদিও এই গোলটার আগা গোড়ায় রাফিনার মাস্টার ক্লাসটা লেখা ছিল। এই রাফিনাই চ্যাম্পিয়ন্স লিগে বারবার করে বার্সাকে সেভ করেছেন। এই রাফিনাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে বার্সার সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম। এই রাফিনার মাধ্যমে শেষ পর্যন্ত বার্সা এই ফিক্সচারটাতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখলো। শেষের দিকে এসে আরও একটা গোল বার্সা পেতেই পারত একেবারে শেষ মুহূর্তেও, কিন্তু 88তম মিনিটে সম্ভবত শট বার কাঁপিয়ে গিয়েছে। তবে ভাগ্যটা বার্সার অথবা পক্ষে ছিল না, স্কোর লাইনটা 3-3 শেষ করতে হয়েছে। সান সিরোতে কঠিন একটা সমস্যার মুখে বার্সা কিন্তু পড়বে। ডিফেন্সে একাধিক প্লেয়ারকে কেন্দ্র করে অনেক শঙ্কার জায়গা আছে। এ ম্যাচে মিডফিল্ডও বার্সেলোনা যে একেবারে ডিরেক্ট কন্ট্রোল নিতে পেরেছে সেটা বলার সুযোগ নেই, যদিও বলটা অনেকটুকু পায়েছিল। তবে সেখান থেকে ফাইনাল থার্ডে ইন্টারে জমাট বাঁধা ডিফেন্সের সামনে বার্সেলোনা ডিরেক্ট ভার্টিক্যাল ফুটবল কিন্তু খেলতে পারেনি, বারবার লামিন ইয়ামালের ওই উইংটাতে সুইচ করতে হয়েছে। অন্যদিকে ইন্টারের জন্য যে একেবারে অসাধারণ একটা পারফরমেন্স দিন শেষে ডিফেন্সিভলি সেটা বলার সুযোগ নেই। তবে মিডফিল্ডে হাকান চানহালুলু, বারেলা কিংবা মাখতারিয়ানরা বরাবরের মতো তাদের কিন্তু একটা ব্যস্ততা দেখিয়েছেন। ড্যানজেল ডামফ্রিজ তো বাজিমাত করেছেন। লাউতারো মার্টিনেজও শেষ পর্যন্ত ইনজুরির জন্য মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তবে সেকেন্ড লেগে এসে নিজেদের ঘরের মাঠে লাউতারো ফ্যাক্টরটা থাকবে। থুরামতে একটা দুর্দান্ত গোল করলেন। সব মিলিয়ে ইন্টারকে এগিয়ে রাখছি। বার্সাকে পরবর্তী লেগে স্পেশাল কিছু একটা করতে হবে, এখনও সে বিশ্বাসটা রাখছি। এখনও ফ্লিক স্পেশাল কিছু এনে দিতে পারবেন, এই পজিটিভ একটা মাইন্ডসেটে শেষ করলাম। আদিওস ভিস্কা এল বার্সা।